গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিমল মিত্রের লেখা পুতুল দিদি। এতদিন পরে যে আবার পুতুল দিদির কথা মনে পড়ল, এ পুতুল দিদির মেয়ের বিয়ে বলে নয়, কিংবা তার মেয়ের বিয়েতে এত পুলিশ পাহারার বন্দোবস্ত হয়েছে বলেও নয়। মনে পড়ার আরও একটি কারণ আছে, কারণটা পরে বলবো। পুতুল দিদিকে জানি খুব ছোটবেলা থেকে। ছোটবেলায় পুতুল দিদির উপর ভার পড়ত আমার তদারকের। বাবার চাকরিতে খুব ঘন ঘন বদলি হতো তখন। আজ মিরাট, কাল দিল্লি, পরশু জব্বলপুর, আবার তার পরদিনই হয়তো কলকাতা। বদলি হবার মুখে বাবা আমাদের সবাইকে মামার বাড়িতে রেখে একলা চলে যেতেন। তারপর বাড়ি বা কোয়ার্টার ঠিক করে আবার আমাদের নিয়ে যেতেন সেখানে। তাই এই সূত্রে বড় ঘন ঘন মামার বাড়ি যাওয়ার সুযোগ ঘটত আমাদের। মামার বাড়িতে গেলেই আমার ভার পড়ত পুতুল দিদির উপর। তার শোয়ানো, খাওয়ানো, জামা পরিয়ে বেড়াতে পাঠানো সমস্ত করত পুতুল দিদি। আমার অন্য ভাই বোনদের নিয়ে ব্যস্ত থাকত মা। তাই যে কদিন মামার বাড়ি থাকতাম সেই কটা দিনই পুতুল দিদির হেফাজতে থাকতে হতো। মনে আছে দালানে সবাই সার সার শুয়ে আছি। মাঝরাতে আমার ঘুম ভেঙেছে, ভয়ে আমার বুক শুকিয়ে গেছে। ডাকলাম, পুতুল দি। ডাকতে গিয়েও যেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। যদি ধমক দেয়, যদি মারে। পুতুল দিদি মারত খুব। মেরে আমার গালে, পিঠে, বুকে একেবারে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিত। বলতো, পিসিমা, তোমার বড় ছেলেটাকে একেবারে বাঁদর করে তুলেছ। মনে আছে যখন আমার খুব অল্প বয়স, পুতুল দিদিকে যেন ফ্রক পরতে দেখেছি। স্মৃতির সিন্দুক খুললে এখনো অস্পষ্ট আবছা আবছা সে চেহারাটা মনে পড়ে। খুব মোটা মোটা গোলগাল থলথলে ধরনের চেহারা ছিল তখন, আর ধপধপ করছে গায়ের রং। আমাকে কোলে নিয়ে বারান্দায় এপাশ থেকে ওপাশে ঘুরত। তারপর সেই পুতুল দিদি শাড়ি পরতে শুরু করল। তখন গায়ের থলথলে ভাবটা কমে গেছে, রংটা আরও উজ্জ্বল হয়েছে, গায়ে আরও জোর হয়েছে। পুতুল দিদি একটা চড় মারলে সমস্ত মাথাটা আমার ঝিমঝিম করত। কিন্তু যত বিপদ হতো রাত্রে, পুতুল দিদি আমার পাশেই শুতো। ঘুমোতে ঘুমোতে কখন আমার গায়ে পা তুলে দিয়েছে খেয়াল নেই, কিন্তু তবু নড়তে পারব না। পুতুল দিদি মাকে বলতো, পিসিমা জানো যত দুষ্টুমি ওর রাত্রে। সত্যি, রাত্রি আমার কেমন একলা কলতলায় যেতে ভয় করত। সমস্ত বাড়িটা তখন নিশুতি, সবাই ঘুমিয়ে পড়েছে। আশেপাশে ভাই বোনদের নিঃশ্বাস ফেলবার শব্দ আসছে। আবার একবার আস্তে আস্তে ডাকতাম, পুতুল দি। শেষ পর্যন্ত যখন কলতলায় নিয়ে যেত আমাকে, তখন রাগের চোটে আমার উপর দুমদুম করে কিল বসিয়ে দিত। বলতো, রাত্রিরে যে একটু ঘুমোবো তারও উপায় নেই তোর জ্বালায়। এমনি প্রতিদিন। আবার বলতো, আজ যদি রাত্রিরে আবার উঠিস তো কাল তোকে কিচ্ছু খেতে দেব না, উপোস করিয়ে রাখবো, দেখিস ঠিক। কিন্তু তারপরেই বিকেলবেলা যখন জামা কাপড় পরিয়ে পার্কে বেড়াতে পাঠাতো ঝিয়ের সঙ্গে, তখন সে এক অন্য চেহারা। পাউডার স্নো মাখিয়ে কপালে একটা খয়েরের টিপ পরিয়ে দিয়ে আমার কোড়ে আঙুলের ডগাটা আলতো করে কামড়ে দিয়ে ছেড়ে দিত। বলতো, সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে কিন্তু, মনে থাকে যেন। কিন্তু আমাকে ভালোবাসত খুব পুতুল দিদি। কেউ আমাকে বকলে কি মারলে পুতুল দিদি এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে, বলবে, পল্টুর ওপরে তোদের এত গায়ের জ্বালা কেন রে? ও তোদের কি করেছে শুনি? এমনি করে মিরাট থেকে জব্বলপুর, জব্বলপুর থেকে কাটনি, কাটনি থেকে কোথায় কোথায় বাবার সঙ্গে আমরাও বদলি হয়ে চলতে লাগলুম। আর মাঝে মাঝে একবার প্রায় 5-6 মাসের মতো মামার বাড়ি গিয়ে থাকি। তখন পুতুল দিয়ে আরও বড় হয়েছে। ভালো ভালো শাড়ি পরে, গায়ে সাবান মাখে, এসেন্স মাখে। পুতুল দিদি যখন আদর করে কাছে টেনে নেয়, আমি বুক ভরে এসেন্সের গন্ধ শুঁকি। পুতুল দিদির কাছে কাছে থাকতে এত ভালো লাগে। পুতুল দিদি পুতুলের বাক্সতে হাত দিতে দেয় তখন। বেড়াতে যাবার আগে সাজিয়ে গুছিয়ে দিয়ে এক একদিন একটা আধলা দেয়, বলে, কাউকে বলিসনি পল্টু, তোকে আমি এমনি দিলুম। আমি আবার সেই আধলা দিয়ে হয়তো চিনেবাদাম কিনে এনে লুকিয়ে লুকিয়ে দিতুম পুতুল দিকে। পুতুলদি বলতো,
আজ লালার দোকানের কচুরি আনতে পারবি পল্টু? বলতুম, পারবো না কেন? কাউকে বলবি না বল। সত্যি বলছি, কাউকে বলবো না পুতুলদি। মায়েরই বল, মা কালীর দিব্যি। তাই বলতাম। শেষে সেই গরম গরম তেলে ভাজা হিঙের কচুরি নিয়ে এসে ছাদের উপর চিলে কুঠুরির কোণে বসে দুজনে খাওয়া। এমনি করে কতবার কত রকম নিষিদ্ধ খাওয়া খেয়েছি দুজন, কেবল আমি আর পুতুল দিদি। পুতুল দিদি আমার চেয়ে 5-6 বছরের বড়, তবু আমাদের বন্ধুত্বে বাঁধেনি কোথাও। একবার মামার বাড়িতে গিয়ে দেখলুম পুতুল দি আরও বড় হয়েছে, স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। আমাকে পেয়ে পুতুল দি যেন একটা কাজ পেলে হাতে। পুতুল খেলা তখন ছেড়ে দিয়েছে, বই পড়ে খালি, লুকিয়ে লুকিয়ে বই পড়ে। আমি গিয়ে বই নিয়ে আসি পাশের বাড়ি থেকে চেয়ে চেয়ে। পুতুলদির পড়া হয়ে গেলে আবার ফিরিয়ে দিয়ে আসি। বেশিরভাগ সময় পুতুলদির ছাদের উপর বসে বসে পড়ত। পুতুলদি এক মনে পড়ত আর আমি বসে পাহারা দিতাম। পুতুলদি বলতো, ওখানে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাক, কেউ এলে আমাকে বলে দিবি। সিঁড়িতে কারো পায়ের শব্দ হলেই আমি ইঙ্গিত করতাম পুতুলদিকে, আর পুতুলদি বইটা লুকিয়ে ফেলত কাপড়ের মধ্যে। তখন একেবারে ভালো মানুষ যেন। পুতুলদি এক এক সময় গান গাইত গুনগুন করে, আমি হাঁ করে শুনতাম। গানের খাতায় কত যে গান লেখা ছিল পুতুল দিদির। পুতুলদির বিছানার তলায় সেসব লুকোনো থাকত, এক আমি ছাড়া আর কেউ জানত না সে কথা। আমাকে কেবল সাবধান করে দিত, খবরদার, আমি যে গান গাই বই পড়ি কাউকে বলবি নে, বললে তোর হাড় মাসার আস্ত রাখব না কিন্তু। তা পুতুল দিদির পক্ষে সবই সম্ভব, প্রত্যেক কথাতেই মারত আমাকে। বেড়াতে গিয়ে হয়তো প্যান্টে ময়লা লেগেছে, দেখা মাত্র মার। পুতুল দিদি নিজে গান গাইতো বটে, কিন্তু আমি গাইলে আর রক্ষে নেই। বলতো, খুব যে ওস্তাদ হয়ে গেছিস পল্টু, এই বয়সে গান ধরেছিস। কিংবা হয়তো বলতো, বখাটে ছেলেদের সঙ্গে মেশা হয় না, তোমার আড্ডা মারা আমি বন্ধ করছি। কখনো হয়তো গাল টিপে দিয়ে বলতো, লুকিয়ে লুকিয়ে আমার বই পড়ছিলি, এই বয়সে নভেল পড়া দেখাচ্ছি তোমাকে। কিন্তু সেবার এক কাণ্ড হলো। হঠাৎ মামাবাবু আপিস থেকে বাড়ি এলো একদিন দুপুরবেলা। আমি ঘুমোচ্ছি, মামিমা জেগেছিল বোধহয়। একটা আচমকা শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি একতলায় মামাবাবু পুতুল দিকে খুব মারছে। সে কি মার! দেখে আমার কান্না পেতে লাগলো। পুতুল দি চুপ করে মার সহ্য করছে, আর মামাবাবু বেত দিয়ে পিঠের উপর সপাং সপাং করে মারছে। মারতে মারতে পিঠ দিয়ে রক্ত পড়তে লাগল। সবাই কাছে এসে ভিড় করে দাঁড়ালো, কিন্তু কেউ কিছু বলছে না। মামাবাবুর সামনে কারো কথা বলার সাহস নেই। মামিমাও হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মাও হতভম্ব হয়ে গেছে। আমরা ভাই বোনেরা সব ভয়ে নির্বাক হয়ে দেখছি। মামাবাবু বললেন, আজ ওকে আমি আস্ত রাখব না, আর ও মেয়ে মরে যাওয়াই ভালো। মামিমা কাঁদছিল, বললে, ও মেয়ে আমার একদিন মুখ পোড়াবে ঠিক, দেখে নিও তোমরা। মা বললে, চেঁচিও না বউ, লোক জানাজানি হলে আমাদেরই মুখ পুড়বে, ওর আর কি। মামিমার কান্না তখনও থামেনি। বলতে লাগল, এইটুকু মেয়ের পেটে পেটে এত বুদ্ধি! কতবার বলেছি বিয়ে দিয়ে দাও মেয়ের, তখন কেউ কথা শুনলেন আমার, এখন হলো তো। মা বললে, দিনকাল খারাপ পড়েছে বউ, এই হাওয়ার দোষ। আমার পল্টু হয়েছে ওই বয়সে, বিয়ে দিলে ও মেয়ে 3 ছেলের মা হতো একদিনে। তা পুতুলদির বয়স তখন 13, আর আমার বয়স সবে 8। সেই 13 বছর বয়সের পুতুল দিদি সেদিন কি অপরাধ করেছিল বুঝিনি, কিন্তু যে শাস্তিটা পেয়েছিল তা এখনো মনে আছে। মনে আছে সেদিন কয়লা রাখবার একটা ঘরে সারাদিন বন্দী হয়ে থাকতে হয়েছিল পুতুলদিকে। খেতে দেওয়া হয়নি, ঘুমোতে পায়নি, 1 গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি সেদিন পুতুল দিদিকে। আমার বারবার মনে হচ্ছিল পুতুল দিদির কথা, কান্না পেয়েছিল পুতুল দিদির অবস্থা ভেবে, কিন্তু ভয়ে কয়লার ঘরটার কাছে যেতে পারিনি একবারও, যদি কেউ দেখতে পায়। পরের দিন পুতুল দিদিকে জিজ্ঞেস করেছিলাম, ওরা তোমাকে অত মারলে কেন পুতুল দিদি? কি দোষ করেছিলে তুমি? পুতুল দিদি ভীষণ রেগে গিয়েছিল, বললে, তোরও তো খবরের দরকার কি রে, বড় জ্যাঠা হচ্ছিস তো তুই, লেখাপড়া নেই খালি।
তারপরে পুতুল দিদির বিয়েতে আবার একবার এলাম মামার বাড়িতে। পুতুল দিদি তখন অনেক বড় হয়েছে, তখন বোধহয় বছর 16 বয়স। ভারী কি হয়েছে চেহারা, বেনারসি আর চন্দনের টিপ পরে সে রীতিমতো অন্য চেহারা। বিয়ের দিন সন্ধ্যাবেলা চারদিকে আলো জ্বলছে, বাজনা বাজছে, লোকজন, আত্মীয় স্বজন, লুচি ভাজার গন্ধ। আমি পুতুল দিদিকে একলা পেয়ে এক ফাঁকে জিজ্ঞেস করলাম, তোমার ভয় করছে না পুতুল দি? পুতুল দির ঠোঁট বেঁকিয়ে বললে, ভয় করতে আমার বইই গেছে। বললাম, তুমি তো শ্বশুরবাড়ি চলে যাবে এবার। পুতুল দিদি বললে, যাচ্ছি বই কি, যাবই তো। তোর কি রে? কি জানি আমার কেমন যেন কষ্ট হচ্ছিল। সমস্ত বাড়ির কলকোলাহল আনন্দ উৎসবের মধ্যে আমার মন যেন উদাস হয়ে যাচ্ছিল পুতুল দিদির কথা ভেবে। মামার বাড়িতে একটা মাত্র লোভ, একটা মাত্র আকর্ষণ ছিল, সে পুতুল দিদি। পুতুল দিদির হাতে মার খেতেও যেন কত আনন্দ, পুতুল দিদির গালাগালিও যেন কত মিষ্টি। মামার বাড়িতে এলে এবার থেকে কে সাজিয়ে গুজিয়ে দেবে, কে পাহারা দেবে আমায়? আমি নভেল পড়ছি কিনা কে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে? আমার ভালো মন্দের জন্য অত মাথা কে ঘামাবে? পুতুল দিদি তখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল, একবার এদিক একবার ওদিক। নতুন গয়না পরে কেমন দেখাচ্ছে তাই। পুতুল দিদি বললে, দেখিস তো কেউ যেন না আসে এদিকে। বিয়ে বাড়িতে রাজ্যের লোক, দরজা জানলা বন্ধ করে দিলাম, কেউ আর দেখতে পাবে না। পুতুল দিদি আপন মনে সাজগোজ করতে লাগলো চুপ করে। আমি যে একটা মানুষ তা যেন গ্রাহ্যই নেই। শাড়িটাকে ঘুরিয়ে মেকিয়ে নানাভাবে নানান কায়দায় পরেও স্বস্তি নেই। কিছুতেই যেন পছন্দ আর হয় না নিজেকে। নিজের রূপ নিয়ে নিজেই বিভোর। একবার ঘোমটা দিলে, একবার ঘোমটা সরিয়ে দিলে, একবার ঠোঁটে রং দিলে, আবার ঘষে রং মুছে ফেললে, কিছুতেই আর পছন্দ হচ্ছে না। শেষকালে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করলে, কেমন দেখাচ্ছে রে আমাকে? পুতুল দিদির দিকে চেয়ে কিছু বলতে পারলাম না, কিন্তু আমার মনে হলো যেন অপূর্ব। উর্বশী, মেনকা, রম্ভা, জগদ্ধাত্রী, দুর্গা সব নামগুলো একসঙ্গে মনে এলো। পুতুল দিদি বুঝতে পারলে, বললে, আমার দিকে অমন করে চাইছিস কেন রে? আমি না তোর দিদি হই? খবরদার, কিল মেরে পিঠ ভেঙে দেব। বলে কথা নেই বার্তা নেই আমার পিঠে এক কিল বসিয়ে দিলে দুম করে। বললে, এইসব শিক্ষা হচ্ছে না? বললাম, আমি কি করেছি? আবার কথা, আমি বুঝি না কিছু। মেয়ে মানুষ দিকে অমন করে তাকাতে আছে। পিঠের ব্যথায় আমার চোখ দিয়ে তখন জল গড়াচ্ছিল। পুতুলদি বললে, আবার ছিঁচকাদুনি আছে ঠিক। বিদেশে থেকে থেকে এইসব বদ শিক্ষা হচ্ছে। আমার বড় অভিমান হয়েছিল সেদিন, মনে আছে। খিল খুলে বাইরে চলে আসছিলাম। পুতুল দিদি বললে, কোথায় যাচ্ছিস শুনি? বাইরে। পুতুল দিদি হঠাৎ হাতটা ধরে এক টান দিলে, বললে, এইটুকু বয়স থেকেই এত শয়তানি? যেতে হবে না বাইরে। একটা কাজ কর, দাঁড়া এখানে। তখন বেশ সন্ধে হয়ে আসছে, এখনই বর আসবে। ঘরের বাইরে লোকজনের গলা শোনা যায়, সবাই ব্যস্ত। এখনই বরযাত্রীরা এসে পড়বে। জামা কাপড় পরে সবাই তৈরি হয়ে নিয়েছি। পুতুল দিদি হঠাৎ একটা কাগজ নিয়ে চিঠি লিখতে বসল। এক মনে কী সব লেখল খানিকক্ষণ, তারপর চিঠিটা খামে পুরে জিভ দিয়ে খামের মুখটা ভিজিয়ে সেঁটে দিলে। বললে, এই চিঠিটা দিয়ায় তো। আমি চিঠিটা নিয়ে চলে যাচ্ছিলাম, পুতুল দিদি থামিয়ে দিল। বলে, কাকে দিবি? বললাম, তুমি যাকে বলবে। তবে শোন, বড় রাস্তার মোড়ে যেখানে একটা জিউলি গাছ আছে না, তার গায়ে একটা এত বড় ফোঁকর দেখবি। সেই ফোঁকরের মধ্যে তুই রেখে দিয়ে আসবি। পারবি তো? কেউ যেন না দেখে। বললাম, কেউ দেখতে পাবে না। কেউ যদি দেখতে পায় তাহলে তাহলে তুমি আমি 10 ঘা কিল মেরো। আমার সমস্ত শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে। পুতুল দিদির একটা জরুরি গোপন কাজ করতে পেরেছি। পুতুল দিদি আমায় বিশ্বাস করেছে, আমার আনন্দ আর ধরে না। কিন্তু পুতুল দিদি এক কাণ্ড করে বসল সেই মুহূর্তে। সেই আতর, স্নো পাউডার, সেই নতুন সোনার গয়না
সেই বেনারসি জড়ি জড়োয়া এসব নিয়ে হঠাৎ আমার মুখটা ধরে গালে একটা চুমু খেলে। আদরে পুতুল দিদির মুখের চেহারা এক মুহূর্তে অন্যরকম হয়ে গেল। বললে, লক্ষ্মী ভাইটি আমার, কেউ যেন না দেখে, বুঝলি? বললাম, কেউ দেখবে না পুতুলদি, তুমি দেখে নিও। যদি ভালো মতন চুপি চুপি দিয়ে আসতে পারিস চিঠিটা, তো আবার তোকে একটা চুমু দিব। সেদিন চিঠিটা যথাস্থানে নিঃশব্দে গোপনেই রেখে এসেছিলাম। একবার কৌতূহল পর্যন্ত হয়নি কার নামে লেখা সে চিঠি, কে সে চিঠিটা নিল বা কীরকম তার চেহারা, তার সঙ্গে পুতুল দিদির কিসের সম্পর্ক। ন্যায় অন্যায় কোনো বিচারের চিন্তা মনে ঘেঁষেনি। যেন কর্তব্যটা সম্পাদন করতে পারলেই আমার পাওনা উপহারটা মিলবে, এইটাই ছিল আমার লক্ষ্য। কিন্তু পুতুল দিদির কাছ থেকে সেই চুমু আর পাওয়া হয়নি সেদিন। শুধু সেদিনই নয়, সে পাওনা আমার বরাবরই বকেয়া রয়ে গেছে। তারপর যখন দেখা হয়েছে তখন, কিন্তু সে দেখা না হলেই বুঝি ভালো হতো। পুতুল দিদি তো শ্বশুর বাড়ি চলে গেল, তার পরদিন আমরাও চলে গেলাম মিরাটে। বাবা তখন জব্বলপুর থেকে মিরাটে বদলি হয়েছেন। পরের বছর গরমের ছুটিতে আর আসা হয়নি মামার বাড়িতে, দেয়ালির ছুটিতেও যাওয়া হলো না। মনে আছে একদিন পোস্ট কার্ড এলো একটা, মা চিঠি পেয়েই পড়তে লাগলো। আপিস থেকে বাবা এলে বাবাকেও দেখালো। চিঠি পড়ে বাবারও মুখের ভাব কেমন গম্ভীর হয়ে গেল। জামা কাপড় ছাড়তে ভুলে গেলেন অনেকক্ষণ। রান্নাবান্না পড়ে রইল মার। মা বললে, পোড়ার মুখে আমাদের বংশের নাম ডোবালে গো, এখনও যে দাদার দুমের বিয়ে দিতে বাকি। বাবা বললেন, আজকাল ছেলে মেয়েদের একসঙ্গে মেলামেশা তো এই জন্যই পছন্দ করি নে। মা বললে, অমন সব্বনেশে রূপ দেখেই বুঝেছিলাম কপালেও দুঃখ আছে। রূপসী মেয়েরা কখনো সুখী হয় জীবনে? রান্নাঘরে গিয়ে চুপি চুপি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? কিসের কি রে? কার কথা বলছিলে তখন বাবাকে? মা হঠাৎ রেগে গেল, বললে, তোমার সব কথাই কান দেয় কেন শুনি? নিজের লেখাপড়া নেই? কিন্তু কেন জানি নে মনে বড় ভয় হলো। মনে হলো নিশ্চয়ই পুতুল দিদির কিছু হয়েছে। রূপসী বলতে তো পুতুল দিদিকেই বোঝায়। অমন রূপসী আর মামার বাড়িতে কে আছে? মার নামে আবার চিঠি এলো। মা সে চিঠিটাও আড়ালে নিয়ে অনেকক্ষণ পড়লে। তারপর বাবা আপিস থেকে আসতেই বাবাকে পড়ালে। আমি আশেপাশে ঘুরঘুর করছি, কি কথা বলে শুনব। মা বললে, তুই এখানে কেন রে? যা পড়গে যা। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তবে যেন শান্তি। কিন্তু মনে মনে ভারী কষ্ট হতে লাগলো। সে কষ্ট কার জন্যে কিংবা কেন তা জানি না, কিন্তু মনে হলো যেন পুতুল দিদিকে নিয়েই বাবা মাতে আলোচনা চলছে। পুতুল দিদি যেন চরম বিশ্বাসঘাতকতা করেছে। পুতুল দিদি যেন মামার বাড়ির বংশে কালি দিয়েছে। তারপর বহুদিন আর মামার বাড়ি যাওয়া হয় না। বাবা বদলি হন আর আমরা সঙ্গে সঙ্গে যাই। মা বলেন, না, ছেলেমেয়েরা তো ওইসব শুনবে, তখন কি ভাববে বলো তো? তারপর 5 বছর পর একটা মারাত্মক অসুখের পর বাবা যেবার ছুটি নিলেন, সেবার আবার মামার বাড়ি গেলাম। মামাবাবু তখন আরও বুড়ো হয়ে গেছেন, মামিমাও অথর্ব। মামার বাড়িতে গিয়ে আর সে আদর সে যত্ন পেলাম না। মামার বাড়ির সে আবহাওয়া বদলে গেছে। মামা তো ভাই বোনরাও বড় হয়ে গেছে সব। মামাবাবুর সমাজে বেশ প্রতিষ্ঠা ছিল। আগে কত লোকজন আসত, বৈঠকখানা ঘরে ঘণ্টার পর ঘণ্টা কতক্ষণ ধরে আসর বসত। কেউ আর আসে না দেখলাম। মামাবাবু একলা নিজের ঘরে বসে কেবল তামাক খান। পুরনো চাকর রামধনী নিজেই সব করে, বাজার করা থেকে তামাক সাজা পর্যন্ত। বাড়িতে ঢুকেই ফটিককে জিজ্ঞেস করলাম, পুতুল দিদি কোথায় রে? ফটিক যেন ভয় পেয়ে চারদিকে একবার চেয়ে নিয়ে থেমে গেল। কেউ কিছু বলে না। বিকেলে বেড়াতে যাবার সময় মা বললে, পল্টু যেন তরোয়ার দিকে না যায়, দেখিস রামধনী। মামার বাড়িটা ছিল শনিচরি বাজারে যাবার রাস্তার ওপরেই, আর সোজা রাস্তা ধরে পূব দিকে গেলেই তরুয়া। তরুয়াতে আগে কতবার গিয়েছি। ওখানে আড়পা নদীর ধারে রেলের পাম্পিং স্টেশনে গিয়ে খেলা করেছি। ওপারে পেয়ারা বাগানে গিয়ে মালির সঙ্গে ভাব জমিয়ে পেয়ারা খেয়েছি।
আর এবার তরুয়াতে যেতে কেন এত আপত্তি কে জানে। রামধনী বুড়ো মানুষ, কিন্তু সেও কিছু বললে না, বললে ওসব কথা বলতে নেই। কিন্তু শেষে বললে অন্তু, বললে কাউকে বলবে না বলো, মা কালীর দিব্যি বলো, নইলে মা কিন্তু মাথা পাঠিয়ে দেবে একেবারে। বললাম বলবো না, বল। মা মঙ্গলচণ্ডীর দিব্যি করে বলো। মা মঙ্গলচণ্ডীর দিব্যি। অন্তু বললে পুতুল দিদি না শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালিয়ে এসেছে? কোথায় আছে? ওই যে বড় রাস্তার মোড়ে থাকতো অম্বিকাদা, সেই যে আমাদের লেবেন চুস কিনে দিত, তাতে আর পুতুল দিতে তরুয়ার একটা বাড়িতে আছে। তরুয়ার কোন বাড়িতে? অ্যাডামস ব্লকে। পুতুলদির একটা মেয়ে হয়েছে। আর জামাইবাবু? জামাইবাবুর খবর অন্তু রাখে না। অন্তু বলল একদিন লুকিয়ে লুকিয়ে গিয়েছিলুম পুতুলদিকে দেখতে। কি নোংরা ঘর ভাই, ময়লা কাপড় পরে তখন রান্না করছিল, আমাকে মুড়ি খেতে দিলে। আমার খুব কষ্ট হলো দেখে। তারপর? তারপর পুতুলদি জিজ্ঞেস করলে বাবা কেমন আছে, মা কেমন আছে, সবাই কেমন আছে জিজ্ঞেস করলে। জিজ্ঞেস করলাম আমার কথা জিজ্ঞেস করেনি পুতুলদি? না ভাই, তোমার কথা জিজ্ঞেস করেনি। বললাম আজ যাবি আমার সঙ্গে অন্তু? আমি বাড়িটা একবার দেখিয়ে দিবি? অন্তু বলল না, বাবা মা বকবে, সেদিন আমাকে যা মেরেছিল বাবা। মনে আছে কতদিন কতবার তরুয়ার দিকে যাবার জন্য মন ছটফট করেছে। স্টেশনে যাবার রাস্তার বাঁ দিকে পড়ে তরুয়া। তরুয়ার ফাঁকা মাঠ পেরিয়ে গেলেই বড় বড় দুটো আম গাছের তলায় অ্যাডামস ব্লক। সেই দিকে চেয়ে চেয়ে দেখতাম কোথাও কোনো বাড়ির জানলার ফাঁক দিয়ে যদি পুতুল দিদিকে দেখা যায়। অ্যাডামস সাহেবের বাড়িটা ছিল দোতলা, আর তার ডান দিকের সার বাঁধা 6টা বাড়ি ছিল একতলা। সেগুলোতে থাকত ভাড়াটেরা। অ্যাডামস সাহেবকে চিনতাম। বুড়ো গার্ড সাহেব, চাকরি থেকে রিটায়ার করে বাড়ি করেছিল ওখানে। বিয়ে থা করেনি। সাইকেল করে টিকিয়ে টিকিয়ে সকাল সন্ধ্যায় গিয়ে রানিং রুমে গার্ডদের সঙ্গে আড্ডা দিত। কিন্তু মার ভয়ে কোনোদিন ওদিকে যেতে পারিনি। কেবল মনে হতো পুতুলদির কাছে আমার একটা পাওনা বাকি আছে। সেদিন সেই জিউলি গাছের কোটরের মধ্যে সেই চিঠিটা তো আমি রেখেই এসেছিলাম। তারপর বিয়েবাড়ির হইচইয়ের মধ্যে বোধহয় পুতুলদি সে কথা ভুলে গেছে। কিন্তু আবার মনে হতো অম্বিকা তাকে কি করে পছন্দ হলো পুতুল দিদির। পুতুল দিদির বরকে তো ভালোই দেখতে। মামাবাবু কত খোঁজ করে কত খরচ করে ভাগলপুরে বিয়ে দিলেন। সেদিন বুক ঠুকে সকালবেলায় চলে গেলাম তরুয়ার দিকে। কোন বাড়িতে পুতুল দিদি থাকে জানি না, তবু চলছি। মনে হলো যা হয় হোক, মেরে মাথা ফাটিয়ে দিলেও পুতুল দিদির সঙ্গে দেখা করা আমার চাই। সামনে আলকাতরা মাখানো জাফরি দেওয়া ঘর, ভেতরের কিছুই স্পষ্ট দেখা যায় না। মনে হলো যদি পুতুল দিদি আমাকে দেখতে পায় নিশ্চয়ই ডাকবে। বারবার রাস্তা দিয়ে ঘোরাফেরা করলাম, কেউ ডাকলে না। রাস্তায় ছোট ছোট মাদ্রাজিদের ছেলেরা খেলা করছিল, তাদেরকেও জিজ্ঞেস করে জিজ্ঞেস করা হলো না। পরের দিন আবার একবার বিকেলের দিকে যাব ভাবলাম, কিন্তু বাবার টেলিগ্রাম এসে হাজির হলো সেদিন। সকালবেলা নাগপুর প্যাসেঞ্জারেই রওনা হয়ে গেলাম বাবার কাছে। যে কদিন ছিলাম মামার বাড়িতে দেখেছিলাম মামাবাবুর কাছে এক সাধু আসত রোজ। মামাবাবু খুব ভক্তি ভরে অভ্যর্থনা করতেন। মামাবাবুকে আগে কখনো সাধু সন্ন্যাসী নিয়ে মাথা ঘামাতে দেখিনি। কেমন আশ্চর্য হয়ে গিয়েছিলাম। রামধনী বলেছিল মস্ত বড় তান্ত্রিক সাধু উনি, জিনিস হারালে জিনিস পাইয়ে দেন, দুশ্মন থাকলে দুশ্মন নষ্ট করেন। ফটিক বললে ও লোকটা শ্মশানে গিয়ে পুজো করে পুতুলদির জন্যে। বললাম কেন? ও বলেছে পুজো করলে আবার জামাইবাবুর বাড়িতে পুতুলদি ফিরে যাবে। কিন্তু ফিরে সেবার যায়নি। যখন ফিরেছিল তখন পুতুল দিদির মেয়ে আরও বড় হয়েছে। মামাবাবু সেই ঘটনা দেখে যেতে পারেননি। মেয়ের শোকেই প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন।
একদিন তিনি মারাও গিয়েছিলেন। আমরা তখন কানপুরে। শুনলাম পুতুল দিদি নাকি বরের কাছে ফিরে গেছে। আমি তখন চাকরিতে ঢুকেছি সবে। ফটিকও চাকরি করছে রেলে। ফটিক লিখেছিল, জামাইবাবুর দ্বিতীয় পক্ষের বউ মারা যাবার পর একবার এসেছিল মামার বাড়িতে। এসে কান্নাকাটি করতেই পুতুল দিদি রাজি হয়েছে শ্বশুরবাড়ি যেতে। মেয়েকে নিয়েই পুতুল দিদি শ্বশুরবাড়ি চলে গেছে। আমি লিখেছিলাম, আর তোর অম্বিকাদা? ফটিক লিখেছিল, অম্বিকাদা সেই তরুয়ার বাড়িতেই আছে একলা, কার সঙ্গে মেশে কি করে তাও জানি না। তখন বড় হয়েছি আমরা, সব জিনিস বুঝতে শিখেছি, অতীতের ঘটনার নতুন অর্থ করেছি। তবু আমার কাছে অবাক লেগেছে কেমন করে এই সম্ভব হল। ভেবেছি কত বড় দরাজ বুক হলে পরের সন্তান শুদ্ধ স্ত্রীকে আবার গ্রহণ করতে পারে লোকে। কত বড় ক্ষমাপরায়ণ মন হলে এ সম্ভব হয় তাও বুঝেছি। বুঝেছি সংসারে আইন দিয়ে আর যত কিছুই বাঁধা যাক, মন বস্তুটি বড় শক্ত জিনিস। সে কারো শাসন মানে না, কোনো আইন মানে না, সে কোনো বাধা ধরা পথে সে চলতে চায় না। শুধু একটা জিনিস বুঝিনি, সেই পুতুল দিদি কেন আবার তার স্বামীর ঘরে ফিরে যেতে রাজি হল। বুঝিনি বটে, কিন্তু বুঝতে চেষ্টাও যে করেছি তাও নয়। ভেবেছি স্বামী স্ত্রীর মনের অন্তঃস্থলে কোথায় কোন দুর্ভেদ্য রহস্য লুকিয়াছে তা বুঝবার চেষ্টা করাও যেন বৃথা। পুতুল দিদির স্বামীর ত্যাগও যেমন দুর্বোধ্য, স্বামীকে তার পুনঃগ্রহণও তেমনি। সে সম্বন্ধে বাইরের লোকের মতামত শুধু নিরর্থক নয়, মিথ্যেও বটে। তাতে সুবিচারের নামে অবিচারিত ঘটতে দেখি সংসারের সর্বত্র। সুতরাং সে চেষ্টাও আর করিনি। মামাবাবুর মৃত্যুর পর থেকে মামার বাড়ি যাওয়া আমাদেরও কমে গেল বটে, কিন্তু সম্পর্ক ঠিকই ছিল। বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন উপলক্ষে মাঝে মাঝে দেখা বা চিঠি লেখা হতো। আমাদের বয়স বাড়বার সঙ্গে সঙ্গে জীবনও জটিল হয়ে উঠল। ফটিকের ঘাড়েই তখন সংসারের ভার পড়েছে। 3 বোনের বিয়ে, 2 ভাইকে কলেজে পড়িয়ে মানুষ করানো, বাড়িটা দোতলা তোলা, তাছাড়া লোকলৌকিকতা, খাওয়া পড়া, এই সামান্য রেলের চাকরি থেকে করা সামান্য কথা নয়। সেবার অন্তুর বিয়েতে গিয়েই দেখলাম এলাহি কাণ্ড করে বসেছে ফটিক। রোশন চৌকি, ব্যান্ড, খাস গেলাসের আলো, বাজি ফাটানো, বিলাসপুর ঝেঁটিয়ে সমস্ত বাঙালিদের সপরিবারে খাওয়ানো কম খরচের ব্যাপার। দেখে মনে হলো ফটিক কি চাকরিতে মোটা ঘুষ পায় নাকি। বলেছিলাম, ধার দেনা বোধহয় হলো তোর অনেক। ফটিক বললে, আমি ধার করবার পাত্রই বটে। আমার তো ওই চাকরি, জানিস তো তুই, 10 আনা রোজ। ওদিকে মিন্টুর বরকে বিলেত পাঠানো হয়েছে, জানিস তো। আর এবারে বাড়িটাও তেতলা তোলা হবে, ঘরে আর কুলো ছিল না। বললাম, তা তো বটেই। এবার পুজোতে আত্মীয় স্বজনকে কাপড় দেয়া হলো, সবাই খুশি, দিতে পারলে সবাই ভালো, কি বলিস? বললাম, কিন্তু এমন করে টাকা উড়ানোর দরকার কি? ফটিক বললে, এসব কি আমার ইচ্ছে? বললে যে পুতুলদি শোনে না। পুতুলদি? হ্যাঁ, পুতুলদি তো অন্তুর বিয়ে দিলে যাবতীয় খরচ করছে সে। পুতুলদি ছিল বলেই তো আবার বিলাসপুরে বাঙালি সমাজে মাথা তুলে দাঁড়াতে পেরেছি ভাই। পুতুলদির জন্যই একবার মাথা হেঁট হয়েছিল, আবার ওই পুতুলদি আমাদের মাথা উঁচু করে দিয়েছে। এবার এখানকার দুর্গাপুজোয় 800 টাকা চাঁদা পাঠিয়ে দিয়েছিল, খুব খুশি সবাই। আবার বলেছে এখানকার লেপার হোমের জন্যও কয়েক হাজার টাকা দেবে। টাকার তো অভাব নেই জামাইবাবুর। অত টাকা কি করে হলো? ব্যবসায় জানিস তো উঠতি পড়তি আছে, এখন উঠতির সময়, 2 হাতে টাকা উপায় করছে জামাইবাবু। জিজ্ঞেস করলাম, পুতুলদির ছেলে মেয়ে? ওই তো একটা মেয়ে, লক্ষ্মী, আর তো হলো না। সেসব ঘটনা অনেক দিনের। পুতুল দিদির জীবনটা পূর্বাপর আলোচনা করে যেমন কোনো তাৎপর্য খুঁজে পায়নি, তাৎপর্য খোঁজার চেষ্টাও করিনি কোনোদিন। এখন বুঝেছি ফর্মুলা দিয়ে বাঁধা যায় গল্প উপন্যাসকে।
মানুষের জীবন ফর্মুলার ধার ধারে না। নইলে সেই পুতুল দিদি স্বামীর মৃত্যুর পর ব্যবসা তুলে দিয়ে আবার কেন বিলাসপুরে আসে? কোতোয়ালির সামনে আবার বিরাট প্রাসাদ তুলেছে পুতুল দিদি। স্বর্গত বাবার নামে বাড়ির নাম দিয়েছে জানকী ভবন। যে মামাবাবু পুতুল দিদির ব্যাপারে লজ্জায় অপমানে দেহত্যাগ করলেন, সেই মামাবাবু জানকীনাথ বসুই অমর হয়ে রইলেন বিলাসপুরে। এখন জানকীবাবুর নাম ডাক খুব। বাবার নামে হাসপাতাল করে দিয়েছে পুতুল দিদি। ট্রেজারির পাশে কাছারির মুখোমুখি মস্ত 200 বিঘে জমির ওপর জানকীনাথ মেমোরিয়াল হাসপাতাল। জানকীবাবুর নাম করলে এখন 1000 মাইল দূরের লোক পর্যন্ত চিনতে পারে। হাত জোর করে মাথায় ঠেকিয়ে প্রণাম করে। ধন্য মেয়ে জন্মেছিল বটে। আর তাছাড়া গুণও কি কম? মারহাট্টিদের গণেশ পুজো, মাদ্রাজিদের পঙ্গল, বাঙালিদের দুর্গা পুজো, ছত্তিশগড়িয়াদের ছট পরব, এক এক উৎসবে হাজার হাজার লোক কাপড় পায় একখানা করে, আর সিধে। অথচ খুব বেশি দিনের কথাও তো নয়। কিন্তু মানুষ চিনি, মানুষের সব জানি বলে বড়াইয়েরও তো অন্ত নেই আমাদের। কি করে কি হলো এসব ভাবতে গেলে কেমন যেন উপন্যাস পড়ছি বলে মনে হবে। সেই কথাই ভাবছিলাম লক্ষ্মীর বিয়েতে এসে। পুতুল দিদির একমাত্র মেয়ে লক্ষ্মীর বিয়ে আজ। ঘটার শেষ নেই, জাঁকজমকের অন্ত নেই। পুতুল দিদিকে দেখলাম অনেক দিন পরে। একটা তসরের থান পরে বসে আছে। চারিদিকে সাত্ত্বিক সতীলক্ষ্মী, বিধবা সধবা আত্মীয় স্বজন তোষামোদ করছে তাকে ঘিরে। পাশে লক্ষ্মী বসে আছে। আন্না দিদি বলছে, তুই কিছু মুখে দে পুতুল, আমরা তো আছি, দেখছি সব। কাল একাদশী করেছে পুতুল দিদি। নির্জলা একাদশী করে আজ এতটা বেলা মুখে কিছু দেয়নি বলে আত্মীয়দের মাথা ব্যথার অন্ত নেই। কিন্তু একটা জিনিস দেখে অবাক লাগলো। সকাল থেকে পুলিশ কনস্টেবলের ছেয়ে গেছে বাড়ির চারদিক। ফটিককে বললাম, এত পুলিশ পাহারা কেন রে? ফটিক বলল, ও একটা ব্যাপার আছে, পরে বলবো। বাড়ি আবার সরগরম হয়ে উঠেছে। অন্তু এসেছে, নন্তু এসেছে, জামাইরাও এসে বাড়ি আলো করেছে। ভাই, ভাজ, ভাইপো, বোন, বঞ্ছি, বঞ্ছি জামাই, সব। পুতুল দিদি বললে, ছেলেদের নিয়ে এলি না কেন শুনি? কতদিন তাদের দেখিনি। বউকেও তো নিয়ে এলি নে। বড় হয়ে সব পর হয়ে গেলি নাকি তোরা? রাত্রের দিকে পুলিশ পাহারা আরো বাড়ল। ফটিককে জিজ্ঞেস করলাম, এত পুলিশ পাহারার বন্দোবস্ত কেন? ফটিক ব্যস্ত ছিল, তবু গলা নিচু করে বলল, পুতুলদি কোতোয়ালির বড় দারোগাকে বলে নিজেই ব্যবস্থা করেছে। কেন? ওই লক্ষ্মীর জন্যে। ভাগলপুরে যতদিন ছিল ওখানকার পাড়ার ছেলেরা ভালো নয়। লক্ষ্মীও ঠিক নিজের ভালো মন্দ বুঝতে পারে না, সে বয়সও তো হয়নি। একবার এক ছেলের সঙ্গে বেরিয়ে গিয়েছিল, তারপর অনেক কষ্টে আবার ফিরিয়ে আনা হয়েছে। কেমন যেন অবাক হয়ে গেলাম। ফটিক বললে, তাই এইবার বিয়ের সম্বন্ধ হবার পর চোখে চোখে রাখতে হচ্ছে। ওকে উড়ো চিঠিও দিয়েছে একটা, তাই পুতুলদি নিজের কাছেই বসিয়ে রেখেছে সমস্ত দিন। কিন্তু মনে হলো বড় তো আশ্চর্য ছেলে। ফটিক বললে, তাকেও সব বলা হয়েছে, সব শুনেই সে বিয়ে করতে রাজি হয়েছে। খুব ভালো বলতে হবে তাকে। ফটিক বললে, টাকায় সব হয় ভাই, শাশুড়ির একমাত্র মেয়ে, জানে তো, টাকার লোভটাও আছে বই কি। তা যা হোক, কখন বিয়ের ধুমধামের মধ্যে সমস্ত দিন কাটল। বর এলো, শাঁখ বাজল, হুলুধ্বনি উঠল। হাজার হাজার লোক পাত পেড়ে লুচি তরকারি খেয়ে কখন বিদায় নিলে কিছুই বোঝা গেল না। নিশ্চিন্তে নির্বিঘ্নে কাটল সন্ধেটা। কোনো বিঘ্ন ঘটতে পারে না জানতাম, বিঘ্ন হলও না। আমি এক ফাঁকে সরে পড়লাম। ফটিক ধরলে, এখনই কেন যাবে? গাড়ি তো তোমার কাল ভোরবেলা। বললাম, সেই ভোর 4টেয় ট্রেন, তারপর আবার শীতকাল, অত সকালে স্টেশনে যাওয়া। স্টেশন কি এখানে নাকি? তোমাকে আমি গাড়ি করে পৌঁছে দেব, কোনো ভাবনা নেই। তবু আমি থাকতে রাজি হইনি। খাওয়া দাওয়া চুকলেই বেরিয়ে পড়লাম। রাত্রে গিয়ে ওয়েটিং রুমে আরাম করে শুয়ে থাকব, তারপর ট্রেন আসবার ঘণ্টা শুনলেই উঠে পড়া যাবে। শীতকালের রাত,
রাত 4টে মানে শেষ রাত্রির। আর বিলাসপুরের আপার ক্লাস ওয়েটিং রুমটা ভারী নিরিবিলি। দোতলার ওপর বেশি লোকজন থাকে না। ভোরের ট্রেনে যেতে গেলে বরাবর এমনি রাত্রে গিয়ে শুয়ে থেকেছি সেখানে। এ আজ নতুন নয়, কিংবা প্রথমও নয়। একটা টাঙ্গা নিয়ে উঠে পড়লাম স্টেশনের দিকে। তা এই ওয়েটিং রুমেই সে রাত্রে যা ঘটল, তারপরে দেখলাম সত্যি আমার এতদিনের চেনা পুতুল দিদি রীতিমতো একটা গল্পে দাঁড়িয়ে গেছে বেশ। সেই ঘটনাই এখন বলবো। টাঙ্গার ভাড়া চুকিয়ে দিয়ে কুলির মাথায় মালপত্তর চাপিয়ে দোতলার ওয়েটিং রুমে গিয়ে তো হাজির। লোকজন বিশেষ তখন নেই কেউ, কেবলমাত্র একজন ভদ্রলোক ভালো খাটটা জুড়ে বসে আছেন। কুলিকে বলে দিলাম, গাড়ি আসবার লাইন ক্লিয়ারের ঘণ্টা হলেই যেন ঘুম ভাঙিয়ে দেয় আমার। তারপর শোবার বন্দোবস্ত করতে লাগলাম। শোবার আগে ভদ্রলোকের দিকে একবার চেয়ে দেখলাম। বললাম, আলো নিভিয়ে দিলে কি আপনার খুব অসুবিধা হবে? ভদ্রলোক যেন একটু অন্যমনস্ক ছিলেন। বললেন, কেন? না, আমার আবার আলো জ্বললে ঘুম আসে নাকি না। ভদ্রলোক বললেন, আমি এক্ষুনি চলে যাব, এই 11:30টার গাড়িতে। আপনি বরং এই খাটটায় এসে শোন, এটাই মজবুত, শুয়ে আরাম পাবেন। আমি সারাদিন ছিলাম এখানে। বলে ভদ্রলোক সত্যি জিনিসপত্র গুছিয়ে নিয়ে কুলি ডেকে বেরিয়ে গেলেন। আমি নিশ্চিত হয়ে ভেতরের আলো নিভিয়ে ওর খাটটি দখল করে শুয়ে পড়লাম। শুধু বাইরের সিঁড়িতে একটা আলো জ্বলতে লাগলো। ভারী শীত পড়েছিল। আগাগোড়া কম্বল মুড়ি দিয়ে ঘুমের মধ্যে তলিয়ে গেলাম। তারপর মনে হলো বোধহয় মিনিট খানেকও হয়নি, গাঢ় ঘুমের মধ্যে 2 ঘণ্টাকেও যেন 1 মিনিট সময় বলে ভুল হয়েছে কতবার। অন্ধকারের মধ্যেই হঠাৎ কে যেন ডাকতে লাগলো, দাদাবাবু গো, ও দাদাবাবু। প্রথমটা অস্পষ্ট, তারপর যেন মনে হলো রামধনির গলা, মামাবাবুর বুড়ো চাকর রামধনির গলার মতন। কিন্তু এত রাত্রে আমাকে কেন ডাকে? বললাম, রামধনি বললে, দিদিমণি বড় রাগ করছিল, গেলেন না উপরে একবার, তাই খাবার পাঠিয়ে দিলেন। আর এই চিঠিটা। কেমন যেন অবাক লাগতে লাগলো। রামধনু বললে, আমার আবার অনেক কাজ পড়ে রয়েছে দাদাবাবু, যাই আগে। খাবার রইল, খাবেন কিন্তু, নইলে দিদিমণি পই পই করে বলে দিয়েছে। সত্যি সত্যি আরও 2-1বার ডেকে রামধনি চলে গেল। অনেক রাত হয়ে গেছে, সেও কদিন ধরে নাগাড়ে খাটছে। তাকে আবার অনেক দূর সিটিতে ফিরে যেতে হবে এই শীতের রাতে। তাড়াতাড়ি উঠে বসলাম, আলো জ্বাললাম। একটা টিফিন কৌটোতে থরে থরে লুচি, পোলাও, মাংস, মাছ, মিষ্টি যত্ন করে সাজানো, আর একটা ভাঁজ করা চিঠি। চিঠিটা খুলতেই নিচে নজর পড়ল পুতুল দিদির নাম সই। পুতুল দিদি লিখেছে, চিরটা কাল তোমার এমনি অভিমান করেই কাটল, তাতে লাভটা কি হলো বলতে পারো? কাল সকালে খাবারগুলো বাসি হয়ে যাবে, তাই রাত্রেই রামধনিকে দিয়ে পাঠালাম। তোমার জন্য কি মানুষকে লজ্জা শরম সব কিছু জলাঞ্জলি দিতে বলো? এত খরচ করে ও শাড়ি দেবার কি দরকার ছিল? তোমারও যেমন মেয়ে, আমারও তো তেমনি। আমি তো দিয়েইছি, আমার দিলেই তোমারও দেয়া হলো। আজ রাত্রের ট্রেনেই চলে যেও না, অনেকদিন পরে এলে দেখা করে যেও। আমার হাতে টাকা নিতেও তো তোমার বাধে। পরপর কবারই মানি অর্ডার ফেরত এলো, ব্যাপারটা কি? বুড়ো বয়সে কি আবার রাগ অভিমান ভাঙাতে হবে নাকি? দেখবার লোক তোমার কেউ নেই, এটা মনে রেখে শরীরটার দিকে নজর রেখো। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা পুতুল দিদি। যারা গল্পটা বুঝতে পারেননি, আমার মনে হয় বিষয়টা রয়েছে ওই অন্ধকারে, চিনতে পারেনি। প্রথমে মানুষটা অম্বিকা, যার সাথে বিয়ে হয়েছিল পুতুলদির, অর্থাৎ যার মেয়ে, তিনি ছিলেন সেখানে, এবং তাকে বলা ছিল, রামধনিকে বলা ছিল যে অম্বিকা থাকবে, যেহেতু আলো জ্বালানো ছিল না। রামধনি এসে চিনতে পারেনি যে এটা লেখক, রামধনি মনে করেছে সেটা অম্বিকা। যাই হোক, আমি একটু কনফিউজ ছিলাম, সো মনে করলাম যে হয়তো ব্যাখ্যাটা দিয়ে দিলে আপনাদের অনেকের জন্য বুঝতে সহজ হবে। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।